মুভির শুরুতে একটি বাচ্চা ছেলেকে দেখানো হয় যার নাম চম্পক, আর এই বাচ্চা ছেলেটি হচ্ছে আমাদের এই মুভির ইরফান খান। চম্পক ছোটবেলা থেকে একটি কনফিউজড বাচ্চা, সে সব কিছুতেই কনফিউশনে ভোগে। সে জীবনে কি হতে চায় অথবা কি করবে সব বিষয়ে চম্পক কনফিউশনে ভোগে। চম্পক বড় হয়ে যায়, সে জীবনে দুটি বিষয়ে কনফিউজড হয়নি। একটি হচ্ছে সে যখন বিয়ে করে, আর সেকেন্ডই হচ্ছে তার যখন একটি মেয়ে সন্তান জন্ম নেয়। চম্পক প্রথম থেকে একটি মেয়ে বাচ্চা চাইতো, বাচ্চাটির নাম রাখা হয় রাধিকা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে রাধিকা জন্মের পরপরই তার মা মারা যায়। চম্পক আবারও কনফিউজড হয়ে যায়, সে এখন রাধিকার মায়ের দায়িত্ব পালন করবে নাকি বাবার। রাধিকার ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, সে বিদেশে যাবে। সে সবসময় তার বাবাকে বিদেশ যাওয়ার কথা বলতো। চম্পক ভাবতো হয়তো এটা সময়ের সাথে রাধিকা চেঞ্জ হয়ে যাবে। চম্পকদের ছিল খুব বিখ্যাত মিষ্টির ব্যবসা, তাদের পূর্বপুরুষরাও এই ব্যবসা করতো। তাদের দোকানের নাম ছিল ঘসিটিরাম। ঘসিটিরাম মিষ্টান্ন ভান্ডার ছিল ওই অঞ্চলের একটি ব্র্যান্ড। কিন্তু প্রবলেমটা হচ্ছে চম্পক এবং তার ভাইয়ের ছিল আলাদা আলাদা দোকান। তারা দুজনই আলাদা আলাদা ভাবে অরিজিনাল মিষ্টির দোকান বলে দাবি করত। তাদের সম্পর্কটা ছিল সাপ বেজির মতো। কিন্তু দুই ভাইয়ের মতো সম্পর্ক যতই খারাপ থাক, রাধিকার চাচা রাধিকাকে প্রচন্ড ভালোবাসতো। সন্ধ্যাবেলা রাধিকা পড়ছিল, তখন চম্পক বাসায় ফিরে। রাধিকা তার বাবাকে বলে, বাবা প্রিন্সিপাল ম্যাডাম কলেজে ঘোষণা দিয়েছে টপ 3 জন স্টুডেন্টকে ইউকেতে পাঠাবে। চম্পক তার মেয়েকে বলে, উত্তরপ্রদেশে তো আমিই তোকে ঘুরতে নিয়ে যেতে পারি। তখন রাধিকা তার বাবাকে বলে, ইউকে মানে হচ্ছে ইংল্যান্ড, উত্তরপ্রদেশ না। চম্পক তার মেয়েকে বলে, কিন্তু মা তুমি তো ক্লাসে টপ 3 এর পরিবর্তে সবসময় লাস্ট 3 হও। রাধিকা তার বাবাকে বলে, তুমি শুধু প্রমিস করো, আমি যদি টপ 3 এর মধ্যে থাকতে পারি তাহলে তুমি আমাকে বিদেশে যেতে দিবে। কিন্তু চম্পক কোনোভাবেই তার মেয়েকে এক মুহূর্তের জন্য আলাদা করতে চায় না, সে কথা এড়িয়ে যায়। তখন রাধিকা তার কাছ থেকে জোর করিয়ে প্রমিস করিয়ে নেয়। পরদিন রাধিকা তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিল, তখন সে বিয়ার অর্ডার করে। তার ফ্রেন্ডরা তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে যে আমি কিছুদিনের মধ্যে ইউকে চলে যাচ্ছি, ওখানে গিয়ে আমাদের ফ্রেন্ডদের সাথে মিশতে হলে তো এসব খেতে হবে, তাই এখন থেকেই অভ্যাস করছি। পরদিন দেখা যায় চম্পক, তার ভাই এবং তার বংশের অনেকগুলো লোক মিলে একটি পুরো বাস রিজার্ভ করে তারা যাচ্ছে কোর্টে। রাধিকা তার চাচার সাথেই বসে। কোর্টে তাদের বংশের মধ্যে ঘসিটিরাম নামটি নিয়ে অনেক বছর ধরেই মামলা চলছে। কোর্টের বিচারকও বিরক্ত হয়ে গেছে এত বছরের এই মামলাটিতে, কিন্তু মামলা নিষ্পত্তি হবার কোনো নাম নেই। কোর্ট থেকে তারা সবাই ফিরে আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে দিনের বেলা চম্পক আর তার ভাই যতই শত্রু থাকুক না কেন, রাতের বেলা তারা সবাই মিলে একসাথে ড্রিঙ্কস করে। তখন তারা দুজনেই ভুলে যায় তাদের ভিতরকার শত্রুতা। এদিকে রাধিকাকে দেখা যায় সে পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস হয়ে গিয়েছে। সে এখন ক্লাসের ফার্স্ট বয়ের সাথে গ্রুপে স্টাডি করতে যায়, এমনকি তাকে বাসায় নিয়ে আসে তাকে পার্সোনালি পড়ানোর জন্য। এদিকে তার বাবা চম্পক তার বন্ধুর সাথে আলাপ করতে থাকে কিভাবে তার মেয়েকে আটকানো যায় বিদেশ যাওয়া থেকে। চম্পকের বন্ধু চম্পককে বলে, তুমি পৃথিবীর একমাত্র বাবা যে চাচ্ছ না যে তোমার মেয়ে ভালো পড়াশোনা করুক। আমরা তো জানি চম্পক খুব কনফিউজড একজন মানুষ, সে আবারও কনফিউজড হয়ে যায়। সে তার মেয়ের স্বপ্নকে প্রায়োরিটি দেয়। সে যেটা করে, সে তার মেয়ের জন্য তার স্কুলের কোশ্চেন পেপারকে টাকা দিয়ে চুরি করায়। রাধিকাকে যখন সে কোশ্চেন পেপারটি সে দেয়, রাধিকা খুব অবাক হয়ে যায়। কিন্তু শেষে রাধিকা বলে, আমার এই কোশ্চেন পেপারের দরকার নেই, আমি লন্ডন গেলে আমার নিজের যোগ্যতায় যাব। এটা শুনে চম্পক খুব খুশি হয়ে যায়। এরপরে রাধিকা প্রচন্ড পরিশ্রম করতে থাকে ভালো রেজাল্ট করার জন্য। ফাইনালি সেই রেজাল্টের দিন চলে আসে। রাধিকা 85% মার্ক পেয়ে চতুর্থ হয়েছে। এটা শুনে তার বাবা খুবই খুশি হয়, কারণ তার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। আর অন্যদিকে সে হয়েছে চতুর্থ, যার কারণে সে আর বিদেশে যাওয়ার চান্স পাচ্ছে না। এদিকে রাধিকা মন খারাপ করে দোকানে বসে থাকে। তখন দোকানের টেলিফোনে প্রিন্সিপালের কল আসে। প্রিন্সিপাল বলে, যে ছেলেটি প্রথম হয়েছে সে ইউকেতে যাবে না, সে অন্য কোনো দেশে যাবে, তাই তুমি এখন ইউকে যাওয়ার চান্স পাচ্ছ। এটা শুনে তো রাধিকা মহা খুশি। রাধিকাকে তার বাবা সহ কলেজে ডাকা হয় সংবর্ধনা দেওয়ার জন্য। সংবর্ধনা দেওয়ার দিন বাবা মেয়ে দুজনে কলেজে চলে যায়। প্রধান অতিথি বিএমডব্লিউতে করে চলে আসে। প্রধান অতিথি ছিল আর কেউই না, সেই জজ সাহেব। কিন্তু চম্পক হঠাৎ করেই জজের হাতের ঘড়িটির দিকে খেয়াল করে। এই ঘড়িটির কথা তার ভাই বলেছিল। অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রধান অতিথি অনেক ভালো ভালো কথা বলতে থাকে, ন্যায়ের কথা বলতে থাকে। প্রধান অতিথির এই কথা শুনে ওখানকার সবাই খুব হাততালি বাজায়। এরপরে প্রিন্সিপাল রাধিকার বাবাকে ডাকে স্টেজে তার মেয়ের সম্পর্কে কিছু বলার জন্য। চম্পক ভাঙা ভাঙা ইংলিশে তার মেয়ের প্রশংসা করতে থাকে। এটা শুনে ওখানকার সবাই খুব হাসতে থাকে। চম্পকের বলা শেষ হয়ে গেলে সে চলে যেতে চায়, তখনই সে আবারও ফিরে আসে। এবার সে হিন্দিতে মন খুলে কয়েকটা কথা বলে। সে বলে, কিছু কিছু বাচ্চা জন্মগতভাবেই ব্রিলিয়ান্ট, তারা জন্মগতভাবেই 90% মার্ক পায়। কিন্তু এমন কিছু বাচ্চা থাকে যারা 50% মার্ক থেকে 90% মার্কে আসে, যেমনটা আমার মেয়ে রাধিকা। তাকে নিয়ে আমার গর্ব হয়। তবে আমার আফসোস হয় আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথিকে নিয়ে। সে একজন মিথ্যাবাদী আর দুর্নীতিপরায়ণ মানুষ, অথচ সেই কিনা ন্যায়ের কথা বলে গেল এখানে। তার হাতের রোলেক্স ঘড়িটি আমার ভাই দিয়েছে ঘুষ হিসাবে। চম্পক সবাইকে তার ভাইয়ের একটি ভিডিও দেখায়। প্রধান অতিথি সেখান থেকে খুব রেগে মেগে চলে যায়। রাধিকা তার বাবাকে থামানোর অনেক চেষ্টা করে। রাধিকা চিল্লিয়ে বলে, প্রধান অতিথি হচ্ছে আমাদেরই প্রিন্সিপাল ম্যাডামের হাজব্যান্ড। এটা শুনে চম্পক তো পুরাই থ, কারণ তার মেয়ের আর বিদেশ যাওয়া হচ্ছে না এটা সে বুঝে যায়। বাবা মেয়ে বাসায় ফিরে আসে। ঘড়ি ঘুষের বিষয়টি পুরো টিভি জুড়ে ব্রেকিং নিউজ হয়ে যায়। রাধিকা মন খারাপ করে রুমের মধ্যে চলে যায়। মেয়ের এই কষ্ট দেখে বাবা চলে যায় প্রিন্সিপালের কাছে ক্ষমা চাওয়ার জন্য। সে প্রিন্সিপালকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কান ধরে হাঁটু গেড়ে যতভাবে একটা মানুষের কাছে ক্ষমা চাওয়া যায় সবভাবেই সে চেষ্টা করে, কিন্তু কোনো
কোনোভাবেই প্রিন্সিপালের মন গলে না। আর তখন প্রিন্সিপাল যে কাজটি করে, সে রাধিকার বিদেশে যাওয়ার ফর্মটি চম্পকের সামনে এসে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। একজন বাবার চোখের সামনে তার মেয়ের স্বপ্নগুলোকে টুকরো টুকরো করা হয়। চম্পকের চোখে পানি চলে আসে। সে রাগে দুঃখে প্রিন্সিপালকে চ্যালেঞ্জ করে আসে, যেভাবে হোক না কেন আমি আমার মেয়েকে ওই ইউনিভার্সিটিতেই পড়াবো। বাসায় ফেরার পরে বাবা মেয়ে দুজনেই অঝরে কাঁদতে থাকে। চম্পক তার মেয়েকে বলে, মা তুই চিন্তা করিস না, আমি যেভাবে পারি না কেন তোকে আমি ওই ইউনিভার্সিটিতেই পড়াবো। তোর স্বপ্নকে আমি কখনোই নষ্ট হতে দিব না। আমার কারণে যে স্বপ্ন ভেঙে গিয়েছে সেই স্বপ্ন পূরণের দায়িত্ব আমার। পরদিন দেখা যায় চম্পক এবং তার মেয়ে মিলে একটি অ্যাডমিশন সেন্টারে গিয়েছে, যেখান থেকে এদেশের স্টুডেন্টদেরকে বাইরের দেশে ভর্তি করানো হয়। তো ওই অ্যাডমিশন সেন্টারের মহিলাটি চম্পকদের বলে যে রাধিকা ফরেন কোটায় ওখানে ভর্তি হতে পারবে। এটা শুনে তো বাবা মেয়ে দুজনেই খুশি হয়ে যায়, কিন্তু ওই মহিলাটি রাধিকাকে বাইরে যেতে বলে। রাধিকা বাইরে যাবার পরে মহিলাটি চম্পককে বলে, আপনি কি জানেন যে রাধিকার পড়ার খরচ কত হতে পারে? চম্পক বলে, কত খরচ হবে? তখন মহিলাটি বলে, 3 বছরে রাধিকার 1 কোটি টাকা খরচ হবে। এটা শোনা মাত্র চম্পকের চোখ তো কপালে ওঠে। সে বলে, 1 কোটি টাকা? মহিলাটি বলে, হ্যাঁ 1 কোটি টাকা লাগবে। চম্পক কিছুটা ভেবে উত্তর দেয়। সে বলে, ম্যানেজ হয়ে যাবে, দরকার হলে আমি আমার সকল জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকবো, তারপরও আমি আমার মেয়ের স্বপ্নকে নষ্ট হতে দিব না। বাবা মেয়ে খুশি মনে বাসায় ফিরে আসে। পরদিন রাধিকার কাছে ওই ইউনিভার্সিটি থেকে মেইল আসে। বাবা মেয়ে খুব আগ্রহ নিয়ে মেইলটি খোলে, কিন্তু তারা খুবই হতাশ হয়। রাধিকাকে রিজেক্ট করা হয়েছে ফরেন কোটা থেকে। রাধিকার মন আবারও ভেঙে যায়। চম্পক রাধিকাকে নিয়ে ওই মহিলার কাছে যায়। মহিলাটি বলে, আপনাদের কেন এই একটা ইউনিভার্সিটিতেই ভর্তি হতে হবে? আরো তো অনেক ইউনিভার্সিটি আছে। তখন চম্পক তাকে বলে, আমার মেয়ে এই ইউনিভার্সিটিতেই ভর্তি হবে, আমি আমার মেয়েকে ওয়াদা করেছি। মহিলাটি তখন তাকে বলে, আপনার সামনে তাহলে একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে আপনাকে লন্ডনের নাগরিক হতে হবে, আর যেটা প্রায় অসম্ভব। চম্পক বাসায় ফিরে রাতের বেলা তার ভাইয়ের সাথে মদের আড্ডায় বসে। চম্পক সকল কথা শেয়ার করে তার ভাইয়ের সাথে। তখন তার ভাই তাকে বলে, আরে তুই টেনশন করিস না, আমার খুব কাছের বন্ধু বাবলু ও লন্ডনে থাকে, ও আমাদের হেল্প করবে শিওর। তারা সাথে সাথেই বাবলুকে কল করে। বাবলু তাদেরকে বলে যদি তারা বিজনেস ক্লাসের টিকিট দেয় তাহলে সে ইন্ডিয়া এসে তাদের সাথে কথা বলবে। চম্পক এক কথাই রাজি হয়ে যায়। পরের দিশে দেখা যায় বাবলু লন্ডন থেকে চলে এসেছে। চম্পকরা বাবলুদের পরিবারকে খুব ভালোভাবে আপ্যায়ন করে। বাবলু চম্পককে বলে, তুমি যদি লন্ডনে 1 কোটি টাকা ইনভেস্ট করো তাহলে তোমার নাগরিকত্ব সেখানে হয়ে যাবে, আর আমাকে দিতে হবে 5%, অর্থাৎ 5 লাখ টাকা। চম্পক কিছুটা কনফিউজড হলেও তার রাজি না হয়ে আর কোনো উপায় নেই, তাই সে রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ট্যুরিস্ট ভিসায় তাদেরকে লন্ডনে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের সবাই অনেক খুশি। তারা সবাই মিলে আনন্দ করতে করতে এয়ারপোর্টে যায়। তারা লন্ডনেও পৌঁছে যায়। লন্ডনের ইমিগ্রেশন প্রথমে রাধিকাকে প্রশ্ন করে। রাধিকা খুব ভালোভাবে সেখান থেকে প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে যায়, কিন্তু ঝামেলাটা শুরু হয় তখন যখন রাধিকার বাবা এবং চাচাকে প্রশ্ন করা হয়। তারা তো ভালোভাবে ইংলিশ বলতে পারতো না। ইমিগ্রেশন থেকে তাদের যখন প্রশ্ন করা হয় যে তারা কি জন্য লন্ডনে এসেছে, তারা দুজন বলে আমরা বিজনেস করতে এসেছি। তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কিসের বিজনেস। বাবলু তাদের শিখিয়ে দিয়েছিল যাতে বলে তারা মেডিসিনের বিজনেস করতে এসেছে, কিন্তু তারা ভুলক্রমে বলে বসে তারা ড্রাগের বিজনেস করতে এসেছে, অর্থাৎ মেডিসিনকে তারা ভুলক্রমে ড্রাগ বলে বসে। আর এতে শুরু হয় ঝামেলা। তাদের অনেক চেকিং আর জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আবারও ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। এদিকে রাধিকা একা, সে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। তার বাবা চাচা কারো কোনো খোঁজ সে পাচ্ছে না। রাধিকা তখন যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে গিয়েছে সেই ইউনিভার্সিটির ফেসবুক গ্রুপে একটি হেল্প পোস্ট দেয়। কিছুক্ষণের মধ্যেই তার জন্য সাহায্য চলে আসে। আদিত্য নামক একটি ইন্ডিয়ান ছেলে তাকে সাহায্য করে। সে তাকে তার বাসায় নিয়ে যায়। সেই বাসায় তখন পার্টি চলছিল। রাধিকাকে সেখানে থাকতে দেয় আদিত্য। রাধিকা কিছুটা আনইজি ফিল করলেও সে সবাইকে অনুকরণ করার চেষ্টা করে। রাতের বেলা রাধিকা তার বাবার এক বন্ধুকে একটি ভয়েস মেসেজ দেয়। সেখানে সে বর্তমানে কোথায় আছে, কি করছে সবকিছু খুলে বলে। ভয়েস মেসেজ শোনার সময় চম্পক তার বন্ধুর পাশে বসেছিল। চম্পক তার মেয়েকে কিছুই জানায়নি, কারণ রাধিকা এগুলো জানতে পারলে সে অনেক টেনশন করবে। এদিকে চম্পক তার মেয়ের জন্য অনেক দুশ্চিন্তা করতে থাকে। তার যেভাবেই হোক না কেন লন্ডনে তাকে যেতেই হবে। এদিকে রাধিকার বন্ধু আদিত্য তাকে পরের দিন রাধিকা যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেখানে নিয়ে যায়। রাধিকা নিজের চোখের সামনে তার স্বপ্নকে দেখতে পায়। ইউনিভার্সিটির ফর্ম তোলা শেষে রাধিকা আর তার বন্ধু চলে যায় একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। রেস্টুরেন্টে ঢোকার সময় টিভিতে আদিত্যের বাবাকে দেখাচ্ছিল। আর তখন রাধিকা জানতে পারে আদিত্যের বাবা লন্ডনের একজন বড় পলিটিশিয়ান। এটা থেকে রাধিকা জিজ্ঞেস করে, তোমার বাবা এত বড় একজন মানুষ, তারপরেও তুমি এত ছোট একটি বাসায় থাকো? আদিত্য তখন তাকে বলে, এই দেশে মানুষ পরিচিত হয় নিজের পরিচয়ে, কেউ কারো বাবার পরিচয়ে পরিচিত হয় না। রাধিকা আরো অবাক হয়ে যায় তখনই যখন সে জানতে পারে আদিত্য এই রেস্টুরেন্টেই ওয়েটারের কাজ করে। আদিত্য ওয়েটারের ড্রেস পরে রাধিকাকে জিজ্ঞেস করে, কি লাগবে ম্যাম আপনার? তখন রাধিকা তাকে উত্তর দেয়, আমার একটি জব আর একটি থাকার জায়গা প্রয়োজন। আদিত্য রাধিকাকে নিয়ে অন্য একজন ইন্ডিয়ান মহিলার কাছে চলে যায়। রাধিকার থাকার জায়গার জবটি হয়ে যায়। আর এদিকে চম্পক দুবাইয়ে চলে এসেছে। এখানে এসে সে একজন বড় মাপের দালালের মাধ্যমে নকল পাসপোর্ট তৈরি করে। সেখানে তাদের নাম দেওয়া হয় আব্দুল রাজ্জাক এবং সাকলেন মুস্তাক, অর্থাৎ দুজন পাকিস্তানি ক্রিকেট প্লেয়ারের নামে। বহু কষ্টে চম্পক এবং তার ভাই আবারও লন্ডনে ঢোকে। আর এবার ভাগ্যক্রমে তারা ইমিগ্রেশন পার হয়ে যায়। কিন্তু বাইরে এসে তারা সৎ মানুষই দেখাতে চেয়ে নতুন ঝামেলায় পড়ে যায়। নায়না অর্থাৎ কারিনা কাপুর, সে ওখানকার একজন পুলিশ অফিসার। চম্পক এবং তার ভাইয়ের আচরণ দেখে তার সন্দেহ হয়। সে তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু নায়নার হঠাৎ করে কাজ পড়ে যাওয়ায় চম্পক এবং তার ভাই ভাগ্যক্রমে বেঁচে যায়। চম্পক সরাসরি ওখান থেকে তার মেয়ে রাধিকার বাসায় চলে আসে। রাধিকা তাদেরকে দেখে তো খুবই খুশি হয়। চম্পক যখন তার ব্যাগ খুলতে যাবে তখন রাধিকা বলে যে তোমরা এখানে থাকতে পারবে না। চম্পক বলে তাহলে ঠিক আছে, আমরা নতুন একটি বাসা নিয়ে সবাই একসাথে থাকবো। রাধিকা বলে যে না, এই বাসাটি আমি নিজের টাকায় নিয়েছি, আমি এখন একটা পার্ট টাইম জব করি। এটা শুনে চম্পক খুবই অবাক হয়ে যায়। চম্পক তার মেয়েকে বলে, আমি তোমার বাবা, তুমি এখন শুধুমাত্র পড়াশোনায় মন দাও, তোমার এখনের দায়িত্ব
দায়িত্বটা আমার। রাধিকা তাকে বলে, এটা ইন্ডিয়া না, এটা লন্ডন। তোমরা যদি তোমাদের ওই গ্রামের চিন্তা ভাবনা এখানে করো তাহলে হবে না। আমি ধীরে ধীরে জব করে তুমি এত বছরে যত টাকা আমার পিছনে খরচ করেছো সবই আমি তোমাকে ধীরে ধীরে দিয়ে দিব। বাবা, আমি এখন বড় হয়েছি, আমার ডিসিশন এখন আমাকে নিতে দাও। মেয়ের এই কথায় চম্পক অনেক কষ্ট পায়। সে তার মেয়েকে বলে, মা তুমি এতটাও বড় হওনি যে তুমি একজন বাবার ঋণ শোধ করবে। চম্পক তার মেয়ের উপর অনেক কষ্ট পেয়ে বাসা থেকে বেরিয়ে আসে। তার যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই দুই ভাইতে মিলে রাস্তায় বসে থাকে। এরপর তারা একটু খোঁজাখুঁজি করে একটি থাকার জায়গা ম্যানেজ করে ফেলে। পরদিন চম্পক আর তার ভাই যায় স্থানীয় পুলিশ স্টেশনে। তারা গিয়েছিল বাবলুর খোঁজ বের করতে, কিন্তু সেখানে যেয়ে তারা নায়নাকে দেখতে পায়। তারা দুজন ঘাবড়ে যায়। তারা নায়নাকে যখন বাবলু সম্পর্কে জিজ্ঞেস করে তখন নায়না কম্পিউটারে সার্চ করে জানতে পারে বাবলু একজন ঋণ খেলাপি, আর এই ঋণ খেলাপির দায় সে এখন জেলে বন্দী। নায়না তাদেরকে আরো বলে, তোমরা যদি তোমাদের বন্ধুকে ছাড়াতে চাও তাহলে তোমাদেরকে 3000 পাউন্ড দিতে হবে। কিন্তু চম্পক তাতেও রাজি হয়ে যায়। তারা সেই 3000 পাউন্ড দিয়ে বাবলুকে ছাড়ায়। বাবলু জেল থেকে বের হয়ে চম্পকের কাছে অনেক সরি বলে। সে তার সকল ভুল স্বীকার করে। বাবলু তাদেরকে আরো বলে, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আগামী 10 দিনের মধ্যে রাধিকাকে আমি ওই ইউনিভার্সিটিতে যেভাবে হোক না কেন ভর্তি করব। চম্পক রাধিকার বাসার পাশে একটি বাসা ভাড়া নেয়। চম্পক তো একজন বাবা, মেয়ে যতই রাগ করুক না কেন সে তো আর মেয়েকে রেখে দূরে থাকতে পারে না। চম্পক লুকিয়ে লুকিয়ে দূর থেকে তার মেয়েকে দেখতো। সে তার মেয়ের সাথে ছায়ার মতো লেগে থাকতো। রাধিকা যেখানেই যেত না কেন সেখানেই সে তার বাবাকে খুঁজে পেত। এমনকি চম্পক তার মেয়ের ছোট ছোট ড্রেসগুলোকে ওয়াশিং রুম থেকে চুরি করে নিয়ে আসতো। এদিকে বাবলু অনেক চেষ্টা করতে থাকে রাধিকার ভর্তির জন্য। সে ঘুষ থেকে শুরু করে সব রকমের চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। তখন বাবলু চম্পককে একটা কথাই বলে যে আমাদের সামনে শুধুমাত্র একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে ডোনেশন। ইউনিভার্সিটি প্রতি বছর বড় লোকদের এখানে ডাকে, আর যে ব্যক্তি সব থেকে বেশি টাকা ডোনেট করে সে ইচ্ছে মতো একজন স্টুডেন্টকে এখানে ভর্তি করতে পারে। আর এই ডোনেশন পার্টিটা এখানে হবে কিছুদিন পরেই। চম্পক তেমন কিছু বলে না। চম্পক আর তার ভাই রাতের বেলা ডিনার করতে বসে তাদের বাড়িওয়ালার সাথে। বাড়িওয়ালির মেয়ে তখন আসে সেখানে। মেয়ে আর কেউই না, সে হচ্ছে নায়না, অর্থাৎ পুলিশ অফিসার। নায়নাকে দেখে চম্পক আর তার ভাই তো খুবই ভয় পেয়ে যায়। নায়না তাদেরকে কিছুই বলে না। নায়না তার মায়ের সাথে কথা বলে। নায়না তার মার সাথে খুব খারাপ ভাবে কথা বলে। আমরা বুঝতে পারি যে মা মেয়ের সম্পর্ক মোটেও ভালো না। নায়নাও রাধিকার মতো খুব ফ্রিডম চায়, তাই নায়না তার নিজের জীবন নিয়ে খুবই ব্যস্ত। সে তার মাকে দেখার সময় পায় না, আর তার মা চায় তার মেয়ের কাছ থেকে একটু সময়। পরদিন নায়নার মায়ের বার্থডে ছিল। চম্পক আর তার ভাই গিফট কিনে নিয়ে যায় তার বাসায়, কিন্তু যে দেখে বাসার তালাবদ্ধ, আর ভিতরে নায়নার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। চম্পক আর তার ভাই দরজা ভেঙে ভিতরে ঢোকে নায়নার মাকে বাইরে নিয়ে আসে। তাদের হসপিটাল যাওয়াটা ছিল খুবই জরুরি, তাই তারা রাস্তা থেকে একজন মহিলাকে থামিয়ে তার গাড়িটি নিয়ে নেয়। মহিলাটি 999 ফোন করে দিলে পুলিশ চম্পকদের পিছু নেয়, আর পুলিশটি কেউই ছিল না, পুলিশ ছিল নায়না। অনেকক্ষণ তাড়া করার পরে নায়না চম্পকের ভাইকে ধরে ফেলে। চম্পকের ভাই নায়নাকে বলে, আমাকে ধরেছো ঠিক আছে, কিন্তু নিজের মা বেঁচে আছে কিনা এই খবরটি একটু নিয়ে আসুন। নায়না দৌড়ে চলে যায় হসপিটালের ভিতরে। সে যেয়ে দেখতে পায় তার মা বেডে পড়ে আছে। ডক্টর নায়নাকে বলে, আর সামান্য কিছুক্ষণ দেরি হলে আপনার মাকে আর বাঁচানো যেত না। নায়না মন খারাপ করে বাইরে চলে আসে। সে এসে চম্পককে সরি বলে। চম্পক তাকে বলে, এই সরিটা আপনি আমাকে না বলে আপনার মায়ের চোখ খুলে তাকে যেয়ে বলুন। সে প্রচন্ড একা, আপনার উচিত হয়নি আপনার মাকে এভাবে একা রাখা। নায়না তাকে বলে, 18 বছর বয়স থেকে আমি এমন একা থাকি, আমার স্বাধীন জীবন পছন্দ। তখন চম্পক কিছুটা রেগে বলে, 18 বছরের পর থেকে আপনারা নিজেদেরকে অনেক বড় মনে করেন, আর স্বাধীনতা আর ফ্রিডমের নাম করে বাবা মার কাছ থেকে দূর হতে শুরু করেন। তাহলে কি এই 18 বছর পর্যন্ত আপনারা সন্তানরা বাবা মাদেরকে ইউজ করেন? আপনিও একদিন মা হবেন, তখন আমার এই কথাগুলো বুঝবেন। আমরা বাবা মারা চাই দিন শেষে আমাদের সন্তানগুলো আমাদের কোলে ফিরে আসুক, কিন্তু আপনারা সন্তানরা নিজের কেরিয়ার আর জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যান যে ভুলেই যান যে এই বাবা মারা আপনাদেরকে আঙ্গুল ধরে ধরে হাঁটা শিখিয়েছে। বাবা মারা সন্তানদের বড় করে কোনো কিছুর বিনিময়ের জন্য নয়, বরং তারা চায় তাদের সন্তানটা দিন শেষে তাদের কোলে ফিরে আসুক। কিন্তু আপনারা সন্তানরা কিছু টাকা বাবা মাদের হাতে দিতে পারলেই মনে করেন আপনাদের দায়িত্ব শেষ। চম্পকের এই কথাগুলো নায়নার খুব হৃদয় লাগে। সে তার নিজের ভুলগুলোকে বুঝতে পারে। তার মায়ের জ্ঞান ফিরে আসে। নায়না ওই হসপিটালে তার মায়ের বার্থডে সেলিব্রেট করে। আজ অনেক দিন পর নায়নার মা মন খুলে হাসছে। পরদিন চম্পক তার ভাই আর বাবলু যে ইউনিভার্সিটির সেই ডোনেশনের অনুষ্ঠানে। সেখানে ডোনেশনের অকশন হচ্ছিল। তারা বারবারই হাত তুলছিল। বাবলু তাদেরকে বাধা দিচ্ছিল, কারণ ডোনেশনের মূল্য অলরেডি 2 কোটি টাকা উঠে গিয়েছে। বাবলু বলে, তোমাদের এত টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাই তোমরা আর হাত উঠাবে না। চম্পক প্রথমে সায় দিলেও যখন সর্বশেষ কল করা হয় তখন চম্পক 5 কোটি টাকা ডোনেশন দিতে রাজি হয়। কিন্তু চম্পক শুধু জেতার জন্য না বুঝে হাত তুলেছে। তখন ওখানকার সবাই চম্পককে অনেক অভিনন্দন দেয়, আর বলে 1 সপ্তাহের মধ্যে টাকাটা ইউনিভার্সিটির অ্যাকাউন্টে জমা করে দিতে। চম্পকের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে এতগুলো টাকা কোথায় পাবে? সে ক্যাসিনোতে যায়, জুয়া খেলে, কিন্তু এসব করে কি আর 5 কোটি টাকা জোগাড় হবে? চম্পক অনেক টেনশনে পড়ে যায়। পরদিন সকালে চম্পকের যখন ঘুম ভাঙে তখন তার ভাই তাকে বলে, আমাদের মেয়ে ইউনিভার্সিটিতেই ভর্তি হবে, তুই কোনো চিন্তা করিস না ভাই। আমাদের টাকা নেই ঠিকই, কিন্তু আমাদের একটি নাম আছে। আমরা যদি আমাদের ঘসিটিরাম মিষ্টান্ন ভান্ডারের নামটি বিক্রি করে দেই তাহলে 5 কোটি টাকারও বেশি পাবো। চম্পক প্রথমে রেগে গেলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়। ঘসিটিরাম মিষ্টান্ন ভান্ডারটি বিক্রি হয়ে যায়। এদিকে রাধিকার একটি বিদেশি বয়ফ্রেন্ড হয়ে গিয়েছিল। সে তার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাচ্ছিল, আর তখনই তার বাবা হঠাৎ করেই দরজা খুলে ফেলে। রাধিকা খুবই অপ্রস্তুত হয়ে যায়। সে তার বাবাকে বলে, কারো দরজা খোলার সময় নক করতে হয়, এটা হচ্ছে মিনিমাম ভদ্রতা। চম্পক কি বলবে বুঝে উঠতে পারে না। সে বলে, মা আমার ভুল হয়ে গিয়েছে, তোর ইউনিভার্সিটিতে ভর্তির খুশিতে আমি ভদ্রতা ভুলে গিয়েছিলাম। চম্পক তার মেয়েকে অনেকগুলো সরি বলে সেখান থেকে বেরিয়ে যায়। রাধিকাও তার বাবার পিছু পিছু দৌড়াতে থাকে। রাধিকা তার বাবাকে অনেক সরি বলে, কিন্তু চম্পক তাকে বলে, মা আমাকে সরি বলতে হবে না, কাল আমার বাবা হিসেবে দায়িত্ব শেষ হচ্ছে। তুমি কাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আমি তোমাকে তোমার স্বপ্নের দ্বার প্রান্তে
আনতে পৌঁছে দিয়েছি, বাকিটা তোমার হাতে। কালকের পর থেকে তুমিও স্বাধীন, আমিও স্বাধীন। পরশু আমি ইন্ডিয়া চলে যাব। তোমার পড়াশোনা শেষ হলে যদি কখনো বাবাকে দেখতে ইচ্ছা করে বাড়িতে চলে এসো, কিন্তু হ্যাঁ, তোমার বাড়িতে ঢোকার সময় দরজা নক করে ঢুকতে হবে না। এটা বলে চম্পক চলে যায় আর রাধিকা থা হয়ে দাঁড়িয়ে থাকে। চম্পকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তার চোখের সামনে শুধু ভাসতে থাকে তার মেয়ের ছোটবেলা। কত কিছুই না সে করেছে এই মেয়েটির জন্য। বাবা মা দুজনের দায়িত্বই একা পালন করেছে। আস্তে আস্তে ছোট মেয়েটি অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন নিজের ডিসিশন নিজে নিতে পারে, কিন্তু বাবা হিসেবে চম্পকের এই বিষয়টা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরে সে বাস্তবতা মেনে নেয়। পরদিন সকালে চম্পক তার মেয়েকে আনতে যায়। আজ তার মেয়েকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়ে চম্পক তার দায়িত্বের শেষ করবে। চম্পক তার মেয়েকে নিয়ে গাড়িতে করে রওনা হয়। এদিকে পুলিশ তাদের গাড়ির পিছু নেয়, কারণ পুলিশের কাছে ইনফরমেশন আছে তাদের গাড়িতে 5 কোটি টাকা রয়েছে। নায়না বাবলুকে ফোন দিয়ে হিন্দি ভাষায় তাদেরকে সতর্ক করে দেয় আর কি কি করতে হবে তা বলে দেয়। কিন্তু রাধিকা কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। তখন বাবলু আর রাধিকার চাচা রাধিকার বাবার করা এতদিনের সকল স্যাক্রিফাইসের কথা তার মেয়েকে খুলে বলে। এবার রাধিকা প্রচন্ড কাঁদতে থাকে আর তার বাবার কাছে আবারও ক্ষমা চাইতে থাকে। রাধিকা বলতে থাকে, বাবা, আমি এতদিন এক মরিচিকার পিছে ঘুরেছি, স্বাধীনতা নামক এক মরিচিকা। যে স্বাধীনতা আমার বাবাকে আমার কাছ থেকে আলাদা করে সেটা কখনোই স্বাধীনতা হতে পারে না। আমি এখানে থাকা মানুষগুলোকে ফলো করে নিজেকে স্মার্ট বানানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম নিজের কালচারকে ভুলে নিজের আশপাশের মানুষকে ছোট করে কখনো স্মার্ট হওয়া যায় না। সত্যিকারের স্মার্ট তো তুমি বাবা। রাধিকা যে তার জীবনে ভুল বুঝতে পেরেছে এটা দেখে সত্যি আমার নিজেরও ভালো লেগেছিল। যাই হোক, এদিকে নায়না অনেক কৌশলে চম্পকদেরকে বাঁচিয়ে নেয়। চম্পকরা সবাই মিলে এয়ারপোর্টের দিকে রওনা হয়। লন্ডনকে তাদের বাই বলার সময় চলে এসেছে। তখন ব্যাকগ্রাউন্ড থেকে চম্পক একটি কথা বলে, সন্তানদের হাত আমরা ছোটবেলায় বাবা মারা ধরে রাখি যাতে করে তারা হারিয়ে না যায়। বড় হয়ে সেই সন্তানরা যখন আমাদের হাত ছেড়ে দেয় তখন মনে হয় আমরা নিজেরাই হারিয়ে যাচ্ছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তানরা আমাদের হাত ধরে রাখে তখন আমরা পৃথিবীর কোনো কিছুতেই ভয় পাই না। এই কথার মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। কেমন আমাদের আশপাশে অনেক বন্ধু কমেন্ট করে জানাবেন। যারা লাইক শহরে যে শহর থেকে বিদেশে যে আপনারা ফিরে আসে, ভালো থাকবেন। ছোটবেলায় বন্ধুদের সাথে এমন একটা ব্যবহার করে তখন সত্যি বন্ধু হিসেবে তাদের চিনতে অনেক কষ্ট হয়ে যায়। আর একটি কথাই বলবো, আপনি জীবনে যত বড় হন না কেন, যত ভালো ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেন না কেন, জ্ঞানের দিক থেকে আপনি আপনার বাবা মার থেকে কখনোই বড় হতে পারবেন না। তাই তাদের জায়গাটা থাকুক সবার উপরে।